যদিও নীল পৃথার প্রশ্নের কোনো উত্তর দিল না, কিন্তু সবাই বুঝতে পেরে গিয়েছিল যে নীল তাদেরকে কি বলতে চাইছে। নীল ঘুরিয়ে তাদেরকে এটাই বলতে চাইছিল যে এই সব জানার কোনো প্রয়োজন নেই। নীলের কথা শুনে সবাই একটু লজ্জিত হয়ে পড়েছিল। নীল নিজের চায়ের কাপটা টেবিলের উপর রেখে বলল, তোমাদের এত চিন্তার কোনো কারণ নেই। কলকাতা শহর আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর এই শহরের কোনো ক্ষতি আমি বেঁচে থাকতে হতে দেব না। শুধু তোমরা ভবিষ্যতেও আমাকে এভাবেই সাহায্য করো, পাশে থেকো। এরপর নীল শালিনীর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ল। গাড়ি চালিয়ে কলকাতার রাস্তা ধরে যেতে থাকলো নীল। তখনই আদ্রিতার ফোন এলো। এখন তো তুমি খুব ব্যস্ত মানুষ হয়ে গেছো, তাই না? আজকাল আমার কথা মনে পড়ে তোমার? যেই নীল এই কথাগুলো শুনল, তার ঠোঁটে হাসি ফুটে উঠল। তাদের ভালোবাসা এখন পরিণতির দিকে এগোতে শুরু করেছে। আরে না না বাবু, আসলে এত কাজের চাপ ছিল যে আমাকে কখনো এখানে তো কখনো ওখানে দৌড়ে বেড়াতে হচ্ছে। কোন রকমে নীল একটা অজুহাত খাড়া করলো। এত কাজের চাপ যে কালকে রাত্রে তুমি বাড়ি ফিরতে পারলে না? আদ্রিতা জিজ্ঞেস করলো। তুমি তো আমাকে বলেছিলে যে আমার পারফরমেন্সটাই ম্যাটার করবে, তাই না? সেই কারণেই তো। নিজের কথা শেষ হবার আগে আদ্রিতা তাকে থামিয়ে দিয়ে চেঁচিয়ে উঠে বলল, নিকুচি করেছে তোমার পারফরমেন্সের, কিচ্ছু চাই না আমার। এই কথা শুনতেই নীলের মুখের হাসি আরো চওড়া হয়ে উঠল। আদ্রিতা এখন তাকে পুরোপুরি ভালোবাসতে শুরু করেছিল, আর তাদের দুজনকে হয়তো এখন আর কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি আসছি। এখন আমাকে একটা জরুরি কাজে যেতে হবে, সাবধানে থেকো। এই কথা বলার পর নীল ফোন কেটে দিল। গত কয়েকদিনে শহরের শেয়ার মার্কেট যা ওঠাপড়া করেছে তাতে মিত্র পরিবারের কোনো বিশেষ ক্ষতি হয়নি। যেই নীল মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে পৌঁছালো, সাথে সাথে দুজন লোক তাকে 3 তলায় নিয়ে গেল। নীল, এতক্ষণে তোমার আসার সময় হলো? তুমি জানো কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি? নিজের হাতের বই দুটো টেবিলের উপর রেখে নীলের সামনে দাঁড়িয়ে বেশ অভিমানের স্বরে বলল শালিনী, আসলে আমি বুঝতে পারিনি যে কাল রাত থেকে এখনো পর্যন্ত তুমি আমার জন্য এখানে বসে অপেক্ষা করছো। নীল মস্করা করে বলল। ওর ব্যবহার দেখে শালিনীরও বেশ ভালো লাগলো। এগুলো কি সেই বই যেটার ব্যাপারে তুমি কাল রাতে আমাকে ফোনে বলছিলে? জিজ্ঞেস করতে করতে নীল টেবিলের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, আমি কালকে রাতে বাবার স্টোর রুমে খুঁজে পেয়েছি। আমি জানি না এগুলো তোমার কতটা কাজে লাগবে, কিন্তু এই বইগুলোতে পুরনো ওষুধ সম্পর্কে সবকিছু লেখা আছে, কিন্তু সংস্কৃততে। আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, হয়তো তুমি বুঝতে পারবে। কথাগুলো বলার পর শালিনী জিজ্ঞেস করলো, কিন্তু এখন কি তুমি জড়িবুটির ব্যাপারে রিসার্চ করতে চাও? না না, কোনো রিসার্চ না, এমনি হঠাৎ জানতে ইচ্ছা হলো, ক্যাজুয়াল ভাবে নীল বলল। এই কথা শোনার পর শালিনী আর কিছু জিজ্ঞেস করলো না। কিন্তু এতদিন পর দেখা হলো তাদের, অথচ নীল বইতে মুখ ডুবিয়ে বসে রয়েছে। শালিনী দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে বলল, আগের দিন বাবা যা কিছু বলেছে তুমি প্লিজ কিছু মনে করো না। হঠাৎ করে তোমায় ওভাবে দেখে ফেলেছিল তো, তাই হয়তো একটু বেশিই বলে ফেলেছে। আসলে খুব অবাক হয়ে গেছিল তো, এছাড়া আর কিছুই না। এই কথা বলার পর শালিনী মাথা নিচু করে ফেলল। তার মাথায় আগের দিনের সেই দৃশ্য ফিরে ফিরে আসতে লাগলো, আর সেই সব ভাবতে ভাবতে সে খুবই অপ্রস্তুত হয়ে পড়ল। তার মনে হতে শুরু করলো সেই দিন তাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা হয়তো ঠিক হয়নি। সেদিন তাদেরকে তার বাবার বদলে যদি অন্য কেউ দেখত, সেও ভুল ভাবত। কোনো ব্যাপার না, ভুল বোঝাবুঝি তো হতেই থাকে। নীল বিষয়টাকে খুব একটা পাত্তা দিল না। তারপর নীল বইগুলোকে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো, আগের দিন আমি ওখান থেকে চলে যাবার পর তোমার বাবা তোমাকে আর কিছু বলেনি তো? হঠাৎ করে শালিনী খুব লজ্জা পেয়ে গেল, বিশেষ করে যখন মনে পড়ল আগের দিন তার বাবা নীল আর আদ্রিতার ডিভোর্স করানোর কথা বলছিল, আর এটাও বলছিল যে নীলকে মিত্র পরিবারের জামাই বানাবে। এই সব ভেবে শালিনীর হার্টবিট ঘোড়ার থেকেও বেশি জোরে দৌড়াতে শুরু করেছিল। না তো, আর কিছু বলেনি। হঠাৎই শালিনী অনুভব করলো যে তার কান বেশ গরম হয়ে উঠেছে। আমি বাবাকে সবকিছু ভালো করে বুঝিয়ে বলেছি, তারপরে বাবা আর আমাকে কিছু জিজ্ঞেস করেনি। আমি আমি তো সবকিছুই বলে দিয়েছি। শালিনী ভালো করে কথাও বলতে পারছিল না। কথা বলতে বলতে সে বারবার মাটির দিকে তাকাচ্ছিল। সত্যিটা কেন জানি লুকিয়ে গেল শালিনী। ও নিজেও ঠিক বুঝে উঠতে পারছিল না যে নীলের কথার উত্তর এইভাবে কেন দিচ্ছে সে। তাহলে শালিনী কি নীলকে পছন্দ করতে শুরু করলো, নাকি না? এর সঠিক উত্তর ওর নিজের মনের কাছেও ছিল না। ঠিক আছে, আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নীল বই দুটো তুলে নিয়ে সেখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। হঠাৎ শালিনী বলে উঠল, 1 মিনিট, আমি কি তোমাকে নিচে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো? এই কথা শুনতেই নীল বেশ অবাক হয়ে শালিনীর দিকে তাকিয়ে রইল। এবার কি আমার দিকে এভাবেই তাকিয়ে থাকবে নাকি বেরোবে? চলো। নিজের লজ্জায় রাঙা মুখটা শালিনী মাথা নিচু করে কোনো রকমে নীলের কাছ থেকে লুকালো।
তারপর নীলের সাথে নিচে চলে গেল। যখন শালিনী আর নীল মেইন হলে পৌঁছলো, তখন সেখানে উপস্থিত কয়েকজন এমপ্লয়ি ওদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। শালিনীর ভাবভঙ্গি যেন বদলে গিয়েছিল, তবে নীল সেটা লক্ষ্য করল না। কাজ শেষ করে নীল নিজের বাড়ি ফিরল, কিন্তু বাড়ি ফিরে এসে সে দেখল যে আদ্রিতা ঘরে নেই। নীল তাকে ফোন করে জানতে পারল যে আদ্রিতা পার্লারে গেছে, তার ফিরতে এখনো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এতটা সময় নীল কি করবে? তখনই তার মাথায় এলো বইগুলোর কথা। সে স্টাডি রুমে গিয়ে বই দুটোকে বের করে পড়ার চেষ্টা শুরু করলো। যদিও নীল সংস্কৃত পড়তে জানে না, কিন্তু বইগুলোতে প্রত্যেকটা জড়িবুটির নামের সঙ্গে ছবিও দেওয়া ছিল, আর সেই ছবিগুলো দেখে নীল একটু একটু করে বোঝার চেষ্টা করছিল। আসলে নীল যেমনটা ভেবেছিল কাজটা ততটা সহজ ছিল না। সে পড়তেও পারছিল না আর কিছু বুঝতেও পারছিল না। ছবিগুলো দেখেও ওর কোনো গাছের কথা মনে পড়ল না। নীলের এমন কাউকে প্রয়োজন ছিল যে সংস্কৃত পড়তে পারে। নিজের ফোনটা বের করে নীল কাউকে একটা কল করতে যাবে, এমন সময় আদ্রিতা চলে এলো। নীল, নীল, কোথায় তুমি? বাড়িতে ঢুকেই আদ্রিতা সজোরে ডাকতে থাকলো নীলকে। সবকিছু বাদ দিয়ে নীল স্টাডি রুম থেকে বেরিয়ে এলো, আর আদ্রিতা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। নীল আশা করেনি যে আদ্রিতা এমন কিছু একটা করবে। নীলের শরীর শিহরিত হলো। আজ প্রথমবারের জন্য আদ্রিতা নীলকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, 3 বছরে এই প্রথমবার। নীলের মনে ঝড় উঠল, ওর হৃদয়ের গতি দ্রুত বেড়ে গেল। আদ্রিতা কিছুক্ষণ এভাবেই জড়িয়ে ধরে থাকলো নীলকে। তারপর সে নীলকে নিজের বাহুবন্ধন থেকে মুক্ত করে বলল, এত বড় বাড়িতে আমি একা থাকতে পারবো না। নিজের বসকে বলো যে যত দরকারি কাজ থাকুক না কেন, রাতে তুমি আমাকে ছেড়ে থাকবে না। রাতে তোমাকে বাড়ি ফিরতেই হবে। নীলের কাছ থেকে আদ্রিতার প্রত্যাশা এখন অনেকটাই বেড়ে গিয়েছিল, আর আদ্রিতাকে এমন আবদার করতে দেখে নীলও ভীষণ খুশি। যদিও তার এই খুশি তার চেহারায় খুব একটা ধরা পড়ছিল না। সে শুধু স্মিত হাসি হেসে তাকে এক মনে দেখে গেল। কি হলোটা কি? কিছু বলছো না কেন? আমি কি বলছি শুনতে পাচ্ছ না? আদ্রিতা চোখ বড় বড় করে বলল নীলকে। নীল আদ্রিতার ভালোবাসা কি এভাবেই বেড়ে উঠবে, নাকি তাদের ভাগ্যে লেখা রয়েছে অন্য কিছু? শালিনী কি নীল এবং আদ্রিতার মধ্যে চলে আসবে? ওদিকে রায়চৌধুরী পরিবার এবার কি জবাব দেবে নীলকে? নীল কি তাদের মোকাবিলা করতে পারবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।